নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য। আর আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিকের ইভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয়ের সম্পূর্ণ অথেন্টিক সাজেশন তুলে ধরবো। এই ভিডিওতে আমি শুধু অধ্যায়ভিত্তিকভাবে বড় প্রশ্নই নয়, ছোট প্রশ্নও তোমাদের বলে দেবো। যদিও ছোট প্রশ্নের কিন্তু কোনো রকম সাজেশন হয় না, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই পাঠ্য বই ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। অনেক ছোট প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে, ফুল ফর্ম মুখস্থ করতে হবে, বিজ্ঞানসম্মত নাম করতে হবে। কিন্তু তার মধ্য থেকে যে প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং আমি আমার ছাত্রছাত্রীদের যে মক টেস্টগুলো নিয়েছি সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরবো এমসিকিউ এবং এসিকিউ এর ক্ষেত্রে। এই প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে অনুশীলন করে নিতে পারো, পরীক্ষায় যেটুকু সময় আছে সেটুকু সময়কে কাজে লাগিয়ে, তাহলে এটুকু নিশ্চিতভাবে বলা যায় সেখান থেকে তোমরা সম্পূর্ণ প্রশ্ন, ছোট প্রশ্ন কমন পাবে এটুকু বলা যাবে না, কিন্তু হ্যাঁ কিছু প্রশ্ন অবশ্যই কমন পাওয়া যাবে এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে। কিছু না পারার থেকে কিছু পারা তো ভালো, তাই নয় কি? তোমাদের মূল্যবান সময় এক ফোঁটাও বিফলে যাবে না এই ভিডিওটি দেখার ফলে, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর একটা কথা বন্ধুরা মাথায় রাখো, 2015 সাল থেকে 2024 সালের ভিতরে কিন্তু গত বছর 2024 সালে কিন্তু ইভিএস পরীক্ষার প্রশ্নপত্র অনেকাংশে টাফ করেছিল। তাই এবছর কিন্তু লাস্টবার তোমরা পরীক্ষা দিচ্ছ, তো খুব ঠান্ডা মাথায় যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু একটাও ছেড়ে যেও না। যদিও ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ তার পাশে কিন্তু ট্রিপল স্টার করে দিয়েছি, ডবল স্টার করে দিয়েছি, কিন্তু তোমরা চেষ্টা করবে সম্পূর্ণ প্রশ্ন দেখে যাওয়ার। তাই বেশি আর সময় নষ্ট করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। বন্ধুরা, তোমাদের পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় জীব বৈচিত্র্য থেকে প্রথমেই তোমাদের আমি কিছু সংজ্ঞামূলক বা কাকে বলে বা বলতে কি বুঝোমূলক প্রশ্ন বলে দেবো, যেগুলা 2 বা 3 মার্কসের ক্ষেত্রে আসতে পারে এবং এই প্রশ্নগুলো বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু লেজুর আকারে আসতে পারে। তাই এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের একটু করে পড়ে রাখতে হবে। তো প্রথমে রয়েছে গ্রাহস্থ জীব বৈচিত্র্য বলতে কি বোঝো, এরপরে জীব বৈচিত্র্য কাকে বলে এবং এরই পাশাপাশি জৈব বৈচিত্র্যের মূল্য বলতে কি বোঝো। এই পার্টগুলো কিন্তু 2 এবং 3 মার্কসের মতো করে তোমরা অবশ্যই দেখে রাখবে। এরপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে, তারপরে জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ স্থান বা হটস্পট কাকে বলে, উদাহরণটাও তোমরা দেখে রাখবে। এরপরে রয়েছে বীজ ভাণ্ডার কাকে বলে, টিস্যু ভাণ্ডার কাকে বলে, জিন সম্পদ ভাণ্ডার কাকে বলে, এন্ডেমিক প্রজাতি ও এন্ডেমিজম বলতে কী বোঝো, আর লাস্টে কমিউনিটি কাকে বলে। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই 2 এবং 3 মার্কসের মতো করে কিন্তু দেখে রাখবে, যা বড় প্রশ্নের সঙ্গে লেজুর আকারে আসতে পারে। এবার তোমরা এই অধ্যায়ের বড় প্রশ্নগুলো দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, জীব বা জৈব বৈচিত্র্যের বিনাশের বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে অবলুপ্তির বা ধ্বংসের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো ট্রিপল স্টার করা রয়েছে। 2 নম্বর প্রশ্নটাকে একটু লক্ষ্য রাখো, পরিবেশগত ভারসাম্য বলতে কি বোঝো, উদাহরণ সহ এর গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, বা এরকমও বলতে পারে, যে কোনো একটা লিজুর লাগাতে পারে যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো বা প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা লেখো। প্রথম দুটো প্রশ্নে কিন্তু ট্রিপল স্টার করা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের বিভিন্ন শ্রেণীবিভাগ বা প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। জীব বা জৈব বৈচিত্র্য সংরক্ষণের প্রধান উপায় বা প্রধান কৌশলগুলি বা এর গুরুত্ব আলোচনা করো। এই পাঠটা তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে পড়তে লাগবে। এরই পাশাপাশি এরকম প্রশ্ন বলতে পারে, মানে তোমাদেরকে একটু বিভ্রান্ত করার জন্য, যে জীববৈচিত্র্য সংরক্ষণে এক্সিটু সংরক্ষণের ভূমিকা লেখো বা চিড়িয়াখানার ভূমিকা লেখো বা আদিবাসী সমাজের ভূমিকা লেখো। তো এই পাঠগুলো একটু টেক্সটে দেখে রাখবে তোমরা পয়েন্ট আকারে, অবশ্যই তোমরা কিন্তু উপকার পাবে। 4 নম্বর প্রশ্নটাকে লক্ষ্য রাখো, ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উপর টিকা লেখো। সস্তানিক বা ইনসিটু ও অস্তানিক বা এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো। যখন তোমরা পার্থক্য পড়বে তখন অবশ্যই কিন্তু এগুলোর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তোমাদের হয়ে যাবে। আর পরবর্তী রয়েছে একটা টুকরো প্রশ্ন, কমিউনিটির অন্তর্গত জীববৈচিত্র্যের মধ্যে আন্তঃক্রিয়া ব্যাখ্যা করো। তো প্রথম 4টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তার ভিতরে প্রথম 2টি কিন্তু ট্রিপল স্টার করা রয়েছে এবং পরবর্তী 2টা কিন্তু ডবল স্টার করা রয়েছে। 5 নম্বর প্রশ্ন, পরিবেশ দূষণের সঙ্গে জীববৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। বাস্তুতন্ত্র সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। টেক্সট বুক থেকে অবশ্যই কিন্তু এই পাঠগুলো তোমরা দেখে রাখবে বা যে কোনো বই থেকে তোমরা দেখতে পারো। আলফা, বিটা ও গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য লেখো। যখন এটা পড়বে তখন এগুলোর সংজ্ঞাও কিন্তু তোমাদের হয়ে যাবে। 6 নম্বর, ভারতবর্ষের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা বা বায়োস্ফিয়ার রিজার্ভের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জীববৈচিত্র্যের উপর অপরিকল্পিত উন্নয়ন ও আগন্তুক প্রজাতির প্রভাব আলোচনা করো। এরই পাশাপাশি বন্যপ্রাণী বিলুপ্তির কারণ ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো। তো এই পাঠগুলো তোমাদের অবশ্যই প্রথম অধ্যায় থেকে দেখে রাখতে হবে। তার ভিতরে প্রথম 4টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, তার ভিতরে প্রথম 2টি বেশি গুরুত্বপূর্ণ।
এবার তোমাদের দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়বে, এই অধ্যায়টাকে কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে। প্রথম প্রশ্ন, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপল স্টার করা রয়েছে। 2 নম্বর, কার্বন ব্যবসা বলতে কি বোঝো, পরিবেশগত হিসাব পরীক্ষা সংক্ষিপ্তভাবে বিবৃত করো। ট্রিপল স্টার করা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্নটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে, পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো, পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি বা বিভিন্ন দিকগুলি আলোচনা করো। পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো। প্রশ্নপত্র বিরূপ হলে কিন্তু এই প্রশ্নটা হওয়ার সম্ভাবনা রয়েছে। 4 নম্বর, পরিবেশ সুরক্ষা আইন 1986 উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এরই পাশাপাশি তোমরা অবশ্যই দেখবে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে আইনি সংস্থানের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। 5 নম্বর, কেন্দ্রীয় ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যাবলী লেখো। কেন্দ্রীয় দূষণটাও পড়তে হবে আলাদা করে, রাজ্য দূষণটাও আলাদা করে পড়তে হবে। 6 নম্বর, পরিবেশ ভারসাম্যের উদাহরণ সহ গুরুত্ব লেখো। পরিবেশ ভারসাম্য বিনষ্টের কারণগুলি লেখো। 7 নম্বর রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব ভারতবর্ষের ক্ষেত্রে আলোচনা করো। ভারতবর্ষে পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি আলোচনা করো। 8 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পরিবেশের অবনমনের সম্পর্ক কী, পরিবেশ ব্যবস্থাপনায় এনজিওর ভূমিকা কী, পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন পরিবেশ আন্দোলন এবং তার সাফল্য আলোচনা করো। যৌথ বন ব্যবস্থাপনা বলতে কী বোঝো। দেখো বন্ধুরা, এখানে 8টি প্রশ্ন রয়েছে, তার ভিতর থেকে প্রথম 5টি প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এবং এই 5টি প্রশ্নের ভিতর থেকে 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ। এবার তোমাদের তৃতীয় অধ্যায় সুস্থায়ী উন্নয়ন থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির যুগ কাকে বলে, জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব, উদাহরণ সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার করা রয়েছে। 2 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা লেখো। সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান প্রতিবন্ধকতাগুলি বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে প্রধান বাধাগুলি আলোচনা করো। এর সঙ্গে তোমরা অবশ্যই 2 নম্বরে একটা টুকরো প্রশ্ন থেকে রাখবে, স্থিতিশীল উন্নয়ন বলতে কী বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্রিপল স্টার করা রয়েছে। 3 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি সংস্থা বা পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো। এটা কিন্তু খুব মাইন্ডে তোমাদের রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, বর্তমান ও ভবিষ্যৎকালে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি উল্লেখ করো, এবং অবশ্যই এর সমস্যা তোমরা দেখে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রথম 4টি প্রশ্ন 4টি ট্রিপল স্টার করা রয়েছে, 4টিই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে তৃতীয় অধ্যায় থেকে। 5 এবং 6 নম্বর প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। 5 নম্বর প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল, সুস্থায়ী উন্নয়নকে বাস্তবায়িত করার জন্য কী কী পদক্ষেপ নেবে, সুস্থায়ী অর্থনীতি কী, সুস্থায়িত্বের নীতিগুলি উল্লেখ করো বা 3টি নীতি উল্লেখ করো, অবশ্যই পড়বে। এবং লাস্ট প্রশ্ন, বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো, এর আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহকারে ব্যাখ্যা করো। সুস্থায়ী উন্নয়নের জন্য সামাজিক কাঠামোর ভূমিকা কী। তো এই পার্টগুলো অবশ্যই তোমার তৃতীয় অধ্যায় থেকে কিন্তু পড়তে হবে। এবার তোমাদের চতুর্থ অধ্যায় সুস্থায়ী কৃষি, সর্বশেষ অধ্যায়। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বো, অনেকগুলো প্রশ্ন পড়তে হচ্ছে এখান থেকে। 1 নম্বর, সুস্থায়ী কৃষির বিকাশের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি ব্যাখ্যা করো। এরই পাশাপাশি একটা সংজ্ঞামূলক প্রশ্ন দেখে রাখবে, সজীব আগাছানাশক বলতে কাকে বলে বা বলতে কী বোঝো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর, শস্যের বিবিধ রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতির উপরে টিকা লেখো, গুরুত্বপূর্ণ রয়েছে। 3 নম্বর, সুস্থায়ী কৃষিকার্যের উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো, বা সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কীভাবে সম্ভব হতে পারে এর কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর, লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্বন্ধে পর্যালোচনা করো। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব বা বিভিন্ন প্রকার মাটি সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। 5 নম্বর, সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো, পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাবগুলি আলোচনা করো। প্রথম 5টা প্রশ্ন 5টাই গুরুত্বপূর্ণ, এখানে ট্রিপল স্টার বা ডবল স্টার কিন্তু দেখতে যাবে না, 5টাই কিন্তু গুরুত্বপূর্ণ। 6 নম্বর, মিশ্র চাষ, শস্যের আবর্তন এবং কৃষিবনের ভূমিকা সংক্ষিপ্তভাবে উল্লেখ করো। আইপিএম বা সুসংহত পেস্ট ব্যবস্থাপনা কাকে বলে, এর সুবিধা লেখো। ভারতবর্ষে সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 7 নম্বর, সবুজ শ্বেত এবং নীল বিপ্লবের কারণ, প্রভাব বা ফলাফল, সুফল কুফল বলতে পারে বা গুরুত্ব লেখো। পেস্ট লেখা আছে, এটা পেস্ট হবে। পেস্ট কাকে বলে, মেজর ও মাইনর পেস্ট কী, এর পার্থক্য লেখো। বায়ো ফার্টিলাইজার কী, এটা অবশ্যই পড়বে বায়ো ফার্টিলাইজারটা, এবং এর সঙ্গে ম্যানিওরের পার্থক্য লেখো। লাস্ট প্রশ্ন, জলবিদ্যুৎ শক্তি কাকে বলে, জল দূষণের কারণগুলি আলোচনা করো। আর লাস্টের দিকে কটা টিকা দেওয়া রয়েছে, এটা তোমরা দ্বিতীয় অধ্যায় বা প্রথম অধ্যায় কিন্তু পেয়ে যাবে। IUCN, WWF, সিটিস এবং ট্রাফিক। তো এই পার্টগুলো তোমরা কিন্তু অবশ্যই চতুর্থ অধ্যায় থেকে খুব ভালো মতো করে দেখবে। প্রথম 5টা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তার ভিতরে প্রথম 3টা বেশি গুরুত্বপূর্ণ। এইবার তোমরা পরিবেশবিদ্যা বিষয়ের MCQ এবং SAQ এর প্রশ্নগুলো একটু দেখে নাও। তোমরা যদি এই প্রশ্নগুলো একটু বাড়িতে সলিউশন করে নিতে পারো তাহলে অবশ্যই কিন্তু উপকার পাবে, এবং এখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে, এইটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যেতেই পারে। তো প্রশ্নগুলো একবার তোমরা দেখে নাও।
স্টেপ বাই স্টেপ ভাবে, কারণ এখানে পড়ে দিচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, হাতের সময় অত্যন্ত কম। তাই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের হয়তো অনেক অংশ পড়াই রয়েছে, তো তোমরা একটু দেখো এই প্রশ্নগুলো পারছো কিনা। এই প্রশ্নগুলো কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন হিসেবে। এই প্রশ্নগুলো আমি আমার ছাত্রছাত্রীদের মক টেস্ট পরীক্ষায় দিয়েছিলাম, তো তারা এর উত্তরগুলো করেছিল। তো তোমরা দেখো এই প্রশ্নগুলো পারছো কিনা। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ আসন্ন 2025 পরিবেশবিদ্যা বিষয়ের পরীক্ষার জন্য তোমাদের সামনে আমি তুলে ধরছি। এমসিকিউ এবং এসিকিউ দুভাবেই কিন্তু প্রশ্নগুলো আসতে পারে, এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসবে অবশ্যই। এই পার্টগুলো এসিকিউ এর পার্ট রয়েছে, অবশ্যই এই পার্টগুলো কিন্তু ভালো করে তৈরি করবে। এই এমসিকিউগুলো একবার দেখে নাও এবং এই এমসিকিউগুলো কিন্তু বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু কমন পাবে, এটুকু কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। গত বছরের প্রশ্ন কিন্তু অনেক কঠিন হয়েছিল, যারা পাঠ্য বই খুঁটিয়ে পড়েছে তাদের তো কোনো অসুবিধা হবে না, বা ছোটো প্রশ্ন খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছে, কিন্তু যারা সারা বছর পড়তে পারেনি তারা যদি এই প্রশ্নগুলো পরীক্ষার প্রাক মুহূর্ত দেখে যায় অবশ্যই উপকার পাবে। এই প্রত্যেকটি ছোট প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, 4টি অধ্যায় থেকে কিন্তু ম্যাক্সিমাম ছোট প্রশ্ন হয়। তো এই প্রশ্নগুলো তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর 40 নম্বর রয়েছে, সেখান থেকে তোমাদের কিছু নম্বর পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকাংশে সাহায্য করবে এই প্রশ্নগুলো। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, এখানকার প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ এর ক্ষেত্রে। এই এমসিকিউগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নাও। সারা বছর ধরে যারা ঠিকঠাক করে পড়ে উঠতে পারোনি, পরীক্ষার প্রাক মুহূর্তে যেটুকু সময় আছে সেটুকু সময়কে কাজে লাগিয়ে এই এমসিকিউ এবং এসিকিউ পার্টগুলো তোমরা যদি পড়ে নিতে পারো তাহলে অবশ্যই উপকার পাবে, এটুকু কিন্তু বলা যেতেই পারে। তো এই ছিল তোমাদের ছোট প্রশ্নের সাজেশন এমসিকিউ এবং এসিকিউ এর, এবং বড় প্রশ্নের সাজেশন তো আগেই দিয়ে দিয়েছি, এবং কোনটা কোনটা গুরুত্বপূর্ণ তার পাশে ট্রিপল স্টার করে দেওয়া হয়েছে, ডবল স্টার করে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা পরীক্ষার হলে অবশ্যই উপকার পাবে এবং তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।